এগ্রিমেন্ট ফর সেল বা সেল এগ্রিমেন্ট বা বাংলায় যাকে আমরা বলে থাকি বিক্রয় চুক্তিপত্র বা বায়নাপত্র। এই এগ্রিমেন্ট ফর সেল কখন করা যেতে পারে, কাদের মধ্যে হতে পারে, কীরকম সময়সীমা এই এগ্রিমেন্ট ফর সেলে লেখা থাকে, কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো লেখা থাকে, এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো। নমস্কার, আমি অ্যাডভোকেট ধীতি দত্ত, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেল লিগ্যাল ভিস্টাতে। প্রথমেই আমরা জানবো এগ্রিমেন্ট ফর সেল বা সেল এগ্রিমেন্ট বিষয়টি কি। এটি হলো একটি লিগ্যাল ডকুমেন্ট বা আইনি খসড়া যাকে বলা যায়, যেটি একজন সেলার এবং পারচেসারের মধ্যে হয়ে থাকে। যে কোনো সম্পত্তি, সেটা ফ্ল্যাট হতে পারে, বাড়ি হতে পারে বা জমি সমেত বাড়ি হতে পারে, যখন আপনি কিনতে চলেছেন, বিক্রয় দলিল বা সেল ডিড হওয়ার আগে নির্দিষ্ট সময়ের জন্য আপনি এগ্রিমেন্ট ফর সেল করতে পারেন। সেখানে নির্দিষ্ট কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস লেখা থাকবে, যার ওপর বেস করেই এগ্রিমেন্ট ফর সেলটা হবে। এই এগ্রিমেন্ট ফর সেল কাদের কাদের মধ্যে হতে পারে? সেলার একদিকে থাকবে, আরেকদিকে পারচেসার। সেলার যদি কোনো কারণে অ্যাবসেন্ট থাকে, সেলার যদি কাউকে পাওয়ার দিয়ে থাকে, তাহলে সেই পাওয়ার অফ অ্যাটর্নির যে হোল্ডার হবে তিনিও কিন্তু এই সেল এগ্রিমেন্ট এক্সিকিউট করতে পারে। সেলারের জায়গায় যদি কোনো প্রমোটার থাকে, ধরুন আপনি কোনো ফ্ল্যাট কিনতে চলেছেন, তো সেক্ষেত্রে ইউজুয়ালি আমরা দেখে থাকি সেলার মানে মেন যে জমির মালিক তিনি থাকেন না, তিনি কাউকে পাওয়ার দিয়ে থাকেন, মানে প্রমোটার বা ডেভেলপারকে পাওয়ার দিয়ে থাকে, এবং সেই পাওয়ারের বুনিয়াদেই কিন্তু প্রমোটার বা যিনি ডেভেলপার আছেন তিনি কিন্তু সেল এগ্রিমেন্ট এক্সিকিউট করে থাকেন। এবার আমরা জানবো এই সেল এগ্রিমেন্ট বা এগ্রিমেন্ট ফর সেল কখন প্রয়োজন হয় করার। মূলত আমরা এটা তখনই করে থাকি যখন আমরা কোনো সম্পত্তি, সেটা ফ্ল্যাট হোক বা জমি বাড়ি হোক, যে কোনো সম্পত্তি কেনার আগে যখন আমরা দেখছি যে সেল ডিডটা এক্সিকিউট করা যাচ্ছে না এই মুহূর্তে, তো সেই ক্ষেত্রে আমরা যাতে ওই সম্পত্তিটা আমাদের হাতছাড়া না হয়ে যায়, বা যিনি সেলার আছে বা ভেন্ডার যাকে আমরা বলে থাকি, তিনি যাতে ওই সম্পত্তিটা অন্য কাউকে বিক্রয় করে না দেয়, সেই কারণেই আমরা কিন্তু এগ্রিমেন্ট ফর সেল বা বায়নাপত্র বা চুক্তিপত্র যা বলুন সেটা আমরা করে থাকি। এছাড়া কোন কোন ক্ষেত্রে সেল এগ্রিমেন্ট করা যেতে পারে? ধরুন আপনি একটি ফ্ল্যাট কিনতে চলেছেন এবং ফ্ল্যাটটি যদি আন্ডার কনস্ট্রাকশন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেল এগ্রিমেন্ট করতে হবে আপনাকে। এছাড়া যদি আপনি কোনো জমি বা বাড়ি কিনতে চলেছেন, কিন্তু যেই সময় আপনি কিনতে চলেছেন সেই সময় হয়তো আপনার টোটাল কনসিডারেশন মানে মূল যে টাকাটা টোটাল, সেটা হয়তো আপনার কাছে রেডি নেই, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সেল এগ্রিমেন্ট করতে পারেন এবং কিছুটা সময় চেয়ে নিতে পারেন সেলারের কাছ থেকে, এবং সেই নির্দিষ্ট সময় পরেই আপনি সেই সেল ডিডটা রেজিস্ট্রি করে নিতে পারবেন। এছাড়াও অনেক ক্ষেত্রেই আমরা সেল এগ্রিমেন্ট করে থাকি, যেমন যিনি সেলার তার যদি বেশ কিছু ডকুমেন্টেশনের জন্য সময়ের দরকার পড়ে থাকে, সেই ক্ষেত্রে করা যেতে পারে। মিউটেশনের যদি তার নাম তোলা না থাকে, মিউটেশন প্রসেস যদি পেন্ডিং হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে একটু সময় দেওয়া যেতে পারে, সেই ক্ষেত্রেও সেল এগ্রিমেন্ট আপনি করতে পারেন। সার্চিংয়ের ক্ষেত্রেও আমরা দেখেছি বেশ কিছুটা সময় লাগে, তো সেই সময়টা দেওয়ার জন্য আপনি আগে থেকে সেল এগ্রিমেন্ট করতে পারেন। তাছাড়া আপনি যদি কোনো লোনের জন্য আপনি কোনো ব্যাংকে অ্যাপ্রুভালের জন্য দিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে বেশ কিছুটা সময় লাগে ব্যাংকের তরফে, তো সেই সময়টা যাতে অন্য কোনো পারচেসার এসে উপস্থিত না হয়, তার জন্য আগে থেকে আপনি চাইলে সেল এগ্রিমেন্ট করে কিছুটা বায়না দিয়ে আপনি প্রপার্টিটা যে কিনতে ইচ্ছুক সেই বিষয়টা নিশ্চিত করতে পারেন এর মাধ্যমে। এবার আমরা জানবো এই এগ্রিমেন্ট ফর সেলে কোন কোন বিষয় অবশ্যই লিখতে হবে এবং তার কি কি টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকবে। এগ্রিমেন্ট ফর সেলের লেখার শুরুতেই সেলার এবং পারচেসারের ফুল ডেসক্রিপশন লেখা থাকবে, মানে নাম, বাবার নাম, ঠিকানা, এই পুরো বিস্তারিতভাবে বিবরণটা লেখা থাকবে, এবং তারপরে ছোট্ট করে আপনি যেই ফ্ল্যাট বা প্রপার্টি কিনতে চলেছেন তার ডেসক্রিপশন লেখা থাকবে, কত দিনের জন্য এই সেল এগ্রিমেন্ট হচ্ছে সেটা লেখা থাকবে, মানে কত মাসের জন্য হচ্ছে সেটা লেখা থাকবে, কত টাকা দিয়ে আপনি এই সেল এগ্রিমেন্ট মানে বায়না করছেন সেল এগ্রিমেন্টের মাধ্যমে সেটাও লেখা থাকবে, এবং তার ঠিক পরেই টার্মস অ্যান্ড কন্ডিশনস স্টেপ বাই স্টেপ লেখা থাকবে। টার্মস অ্যান্ড কন্ডিশনস মানে শর্তাবলীর মধ্যে প্রথমেই যেটা লেখা থাকে যে সেল এগ্রিমেন্ট কোন প্রপার্টির এগেনস্টে হচ্ছে, মানে যে প্রপার্টিটা আপনি কিনতে চলেছেন সেই প্রপার্টির ফুল ডেসক্রিপশন কিন্তু প্রথমেই লেখা থাকবে। মানে যদি সেটা ফ্ল্যাট হয়ে থাকে, সেই ফ্ল্যাটটি কত বেডরুমের, কতটুকু স্কোয়ার ফিটের, কোন প্রেমিসিসে অবস্থিত, কোন দিকে অবস্থিত, কোন ফ্লোরে অবস্থিত, সেটা পুরোপুরি লেখা থাকবে।
ঠিক সেইভাবে জমি বাড়ির ক্ষেত্রেও কিন্তু ফুল ডেসক্রিপশন লেখা থাকবে। জমিটি কত বাই কত স্কোয়ার ফিটের এবং জমিটি কোন দিকে অবস্থিত, জমির সামনে রাস্তা কতটুকু, বাড়ি হলে পুরো বাড়ির ডেসক্রিপশন। মধ্য কথা, যেই প্রপার্টি আপনি কিনুন না কেন, টার্মস অ্যান্ড কন্ডিশনের প্রথম পয়েন্টে কিন্তু সেই প্রপার্টি ফুল ডেসক্রিপশন থাকতে হবে। নেক্সট লেখা থাকবে আপনি যে প্রপার্টিটা কিনতে চলেছেন তার টোটাল কনসিডারেশন অ্যামাউন্ট, মানে মোট যে টাকার বিনিময়ে আপনি কিনতে চলেছেন সেই টাকাটা লিখতে হবে এবং তার মধ্যে কতটুকু টাকা আপনি এই মুহূর্তে বায়নাতে দিচ্ছেন, মানে এগ্রিমেন্ট ফর সেল এক্সিকিউট করার সময় দিচ্ছেন, সেটাও কিন্তু আপনাকে লিখতে হবে। নেক্সট, এই এগ্রিমেন্ট ফর সেল বা সেল এগ্রিমেন্টটি কত মাসের জন্য বা কত বছরের জন্য আপনি করতে চলেছেন সেটা লিখতে হবে। এক্ষেত্রে বলে রাখি, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট, মানে আপনার দরকার অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনাকে এই জিনিসটা লিখতে হবে। এই এগ্রিমেন্ট ফর সেল চলাকালীন আপনার যদি কোনো পার্ট পেমেন্টের ব্যবস্থা থাকে, মানে যদি কোনো আপনাদের মধ্যে মিউচুয়ালি কথা হয়ে থাকে যে কোনো পার্ট পেমেন্ট করা হবে, সেই ক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু অবশ্যই মেনশন করতে হবে যদি কোনো পার্ট পেমেন্ট করার থাকে। মানে ধরুন আপনি টোটাল কনসিডারেশন আপনার ধরুন 35 লাখ টাকা, তার মধ্যে আপনি এখন 5 লাখ টাকা দিয়ে এগ্রিমেন্ট ফর সেল করলেন এবং এই এগ্রিমেন্ট ফর সেলটা যদি 3 মাসের জন্য করেন, তার মাঝখানে আপনাকে হয়তো আরও 5 লাখ টাকা দিতে হতে পারে বা কথা হয়েছে বা 3 লাখ টাকার দেওয়ার, সেরকম যদি কোনো কথা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলি আমরা পার্ট পেমেন্ট। তো পার্ট পেমেন্টের কথাটাও কিন্তু অবশ্যই লিখতে হবে এবং কোন সময় দেবেন সেটাও কিন্তু উল্লেখ করবেন। যদি ফ্ল্যাটের ক্ষেত্রে এগ্রিমেন্ট ফর সেল করে থাকেন তাহলে সেক্ষেত্রে যদি ফ্ল্যাট আন্ডার কনস্ট্রাকশন হয় তাহলে ফ্ল্যাটটি কবে কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে আপনাকে হ্যান্ড ওভার করবে, কবে সেল ডিড এক্সিকিউট হবে সেইটাও কিন্তু লেখা থাকবে। তবে এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যদি ফ্ল্যাট ছাড়া যদি জমি বাড়ির ক্ষেত্রেও হয়ে থাকে এগ্রিমেন্ট ফর সেল, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লিখতে হবে যে সেল এগ্রিমেন্টটা শেষ হওয়ার মেয়াদা কোন মাস বা কোন দিনে হচ্ছে এবং তারপর সেল ডিডটা বা বিক্রয় কোবালা দলিলটা কবে এক্সিকিউট হবে। সেলারকে এই বিষয়টাও লিখতে হবে যে প্রপার্টি সব দিক থেকে ক্লিয়ার, লিগালি একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অবশ্যই এটাও লিখতে হবে যে এই এগ্রিমেন্ট ফর সেল চলাকালীন উনি অন্য কোনো তৃতীয় ব্যক্তির সাথে যে প্রপার্টিটা আপনি কিনতে চলেছেন সেই প্রপার্টি নিয়ে কোনো রকম বিক্রয় দলিল বা এগ্রিমেন্ট করবেন না। তো এই ছিল এগ্রিমেন্ট ফর সেল বা সেল এগ্রিমেন্টের বিস্তারিত তথ্য। এরকমই কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ফর কনসালটেশন। আপনাদের সুবিধার্থে অনলাইন এবং অফলাইন দুরকম কনসালটেশনেরই ব্যবস্থা রাখা আছে। আপনারা নিচের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। সব রকম কনসালটেশনই কিন্তু চার্জেবল। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমাদের এই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে। নমস্কার।